জীবনে দুঃখ কষ্টের সীমা অনেক। যদি জীবন কোনো বাধা বিপত্তি কষ্ট ছাড়াই কেটে যেত, তবে খুশি কিংবা সুখের সঠিক অর্থ আমরা খুঁজে পেতাম না। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লকে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর সকাল এখন প্রায় 7টা। আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে যেহেতু শনিবার, সেহেতু বজরংবলীর ভোগ লাগাবো। আর শনিবার আর মঙ্গলবারই আমি বজরংবলীর ভোগ লাগিয়ে থাকি। তো সেই জন্যে আলাদা করে খুন্তি, সাঁড়াশি, কড়াই আলাদা করে তোলা থাকে। আজকে ধুয়ে নিয়ে সেটিতে বসিয়ে একটু ভালো ঘি দিয়ে আর এই সুজি ভেজে আর দুধও আলাদা করে রাখা থাকে, দুধ দিয়ে চিনি দিয়ে বজরংবলীর ভোগ বানানো হয়। আর এই ভোগটি এখন যাবে মন্দিরে। তবে কিছু অংশ ভোগে তুলে রাখা হয়েছে, যেটা সিদ্ধার্থের বাবা এখন ঘরের পুজো করবে। আর ভোগটি এখন রাখা আছে। আর এই যে শ্রীরাম লেখা হয়, 108টা শ্রীরাম লিখলে তো জানেন জীবনের বাধা বিপত্তি সব কেটে গিয়ে সুখের মুখ আসে। তবে জানি না, আমার জীবনে তো অনেক পরিবর্তন এসেছে যে এই বজরংবলীকে মানে আমার পুজো করার পর থেকে ভোগ লাগানো বা 108টা শ্রীরাম লিখলে অনেক রোগ মুক্তি হয়, সেটা আমি জানি। তো সেই জন্যে আমি এখন এই বজরংবলী সিদ্ধার্থের নামে এখন এই ভোগ বানানো হলো আর 108টা শ্রীরাম লিখে রেডি করে রাখলাম। তবে প্রতিনিয়ত এই কাজটি হচ্ছে সিদ্ধার্থের বাবার মন্দিরে গিয়ে দিয়ে আসা। আজকে কিন্তু সিদ্ধার্থের বাবা যাবে না, যেহেতু সিদ্ধার্থের স্কুলে ছুটি আছে, সেহেতু ছেলেটাকে নিয়ে যাব আমি এখন বজরংবলীর ভোগ লাগাতে। আর ঘরের যে পুজোটা করবে সেটা সিদ্ধার্থের বাবা করবে। চলুন, এখন ভোগ বানানো হয়ে গেছে। এবার আমার মালিও ঘরে ফুল মালা সব রেখে দিয়ে যায় প্রতিনিয়ত। তো সেই জন্যে ভাবলাম এখন এই মালাটি নিয়ে গিয়ে সিদ্ধার্থের বাবার হাতে তুলে দেবো। ও এখন মন্দিরে বসে পুজো করছে। তবে যেরকম যেদিন ফুলের মালা দিয়ে যায় সেটাই আমাদের মেনে নিতে হয়। তো এখন নিয়ে গিয়ে এটা ভালো করে ধুয়ে সিদ্ধার্থের বাবার হাতে তুলে দেবো। যেহেতু বজরংবলী ব্রহ্মচার্য, সেহেতু তো মেয়ে ছেলেদের ছোঁয়া একদম নিয়ম নেই। তোর বাবা এখন চামেলির তেল বা রলি দিয়ে এখন বজরংবলীকে মাখিয়ে রেডি করে রেখে দিয়েছে। আমি মালাটা খালি নিয়ে যাবার অপেক্ষায়, তারপরে এখন বজরংবলীর গলায় তুলে দেবেন। তাই হোক, ঘরের পুজোটা সিদ্ধার্থের বাবা এখন করুক। আমি আজকে যাব এখন মন্দিরে। তবে সিদ্ধার্থকে সাথে নিয়েছি। আপনাদের আগেই বললাম, যেহেতু সিদ্ধার্থের আজকে শনিবারে স্কুলের ছুটি, তবে ওকেই নিয়ে যাই এখন মন্দিরে। ঘরের পুজোটা মোটামুটি হয়ে গেছে। এই যে বজরংবলীর গলায় এখন মালাটি উঠে গেছে। এখন পুজোটি দিয়ে এসেছি বজরংবলী মন্দিরে। তবে ব্রাহ্মণ মশাই এখন মনের সুখে এখন পুজো করুক। তবে এখন এসেছি পাশের কালী মন্দিরে। তবে আপনারা এই কালী মন্দিরটি সকলেই পরিচিত। এর আগেই দেখলেন ফলহারানি অমাবস্যায় আপনাদের শেয়ার করেছিলাম। মা কালী তখন নিজের মাটিতে তৈরি হয়ে এখন এসেছিল। তবে যেহেতু বিসর্জন হয়ে গেছে, এখন শুধু খালি মেটটি পড়ে আছে। তো আর একটুখানি ফটোতে পুজো করা হয়। তবে শনি মঙ্গলবারে ভীষণ জাঁকজমক করে পুজোটি হয়। সকাল সকাল এসেছি, মানুষের ভিড়ও কম। আর সিদ্ধার্থকে এই ফাঁকায় ফাঁকায় একটুখানি পুজো করিয়ে নিয়ে গেলাম। তবে পুজো পাঠের নেশাটা ছেলে মেয়েদের মধ্যেও ধরিয়ে দিয়েছি। যে আসল কথা, মানুষ যখন বিপদে না পারে না, তখন কোনো জিনিসের অত খেয়াস থাকে না। আগে তো পুজো পাঠটা করতাম, কিন্তু এইভাবে নয়। আমি করতাম, ছেলে মেয়েদেরও তখন ধরায়নি। এখন এত ভয় ভীতি ধরে গেছে যে বড় বিপদটা চলে যাবার পর তখন ভাবি না, ছেলেরা যেহেতু ভালো থাকে, স্বামী ছেলে মঙ্গল কামনার জন্য এখন ওই মন্দিরে মন্দিরে পুজো করে নিয়ে বেড়াই। আর যেদিনকে যেভাবে ছেলে মেয়েদের ছুটি থাকে, মেয়েটি যখন আসে তখন ও করে। আর ছেলেটিরও সোমবারে যখন ছুটি ছিল, আপনারা তো সকলেই দেখেছেন, শিব মন্দিরে নিয়ে গেছি। তবে ভাবলাম আজকে যেহেতু শনিবারটাও হাতে পেয়েছি, তবে একবার বজরংবলীকে পুজো করিয়ে নিয়ে আসি। চলুন, ছেলের এখন পুজো করা হয়ে গেছে। আর আমার সাথে সাথে পুজো পাঠের নেশাটা ওরও ভীষণ ধরেছে। সকাল হতেই একটা গায়ে ঠেলা দিতেই বললো, চলো মা, তোমার সাথে গিয়ে পুজো করে আসি। ভালোই হলো। এইবার বললাম, যখন মন্দিরে এসে পুজো পাঠটি হয়েছে, একবার পরিক্রমণ করে নে। এই যে মন্দিরে এসে যদি পুরো মন্দিরটা না পরিক্রমণ করা হয়, তবে একদম ভালো লাগে না। এই যে এখানটা দেখলেন, এখানে শনি মহারাজ আছে জানেন। এই যে একদিকটা সামনের দিকটা বজরংবলী, ঠিক পিছনের অংশটা শনি মহারাজ। চলো, জানি না কতটা গ্রহ ফাড়া কাটে বা কাটছে, হ্যাঁ, তবে আমার মনের ভীষণ শান্তি মিলেছে যে এইখান থেকেই আমার একটা মানে ভালো দিন, ভালো কাজ, ভালো পাওনা সব কিছুই হবে ঈশ্বরের কৃপা থাকলে। তবে চলুন, ও তো দেখছেন যে এখানে এসেছিল, তো যখন একটুখানি আমি ফলমূল কিনলাম আরও তার সাথে, তখন ওই যে লেসটি কিনে নিয়েছে, এটিকে নিয়ে এখন বাড়ি ফিরছে।
বাড়িতে এসেই এখন কোনো রকম টুক করে হাত পাটি ধুয়ে কাপড়টি এখন ছেড়ে রেখে দিয়ে শুরু হয়ে গেছে নাস্তার ব্যবস্থা। আসল কথা টাইমলি সিদ্ধার্থের বাবাকে এখন ছাড়তে হবে, যদিও সে খুব টাইম মেনটেন্স করে, যদিও অফিসের নয়, দোকান সামনেই আছে যাবে, কিন্তু কত ভাবনা চিন্তা করে যে কত মানুষ হয়তো সারা রাত হয়তো কষ্ট পেয়েছে, সকালবেলায় ওষুধ নেওয়ার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে থাকে। সেই জন্যই ভাবলাম যে যে তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি যেতে পারবো, কিছু হলেও তাদের ওষুধগুলো যদি তুলে দিতে পারি অনেকটাই রেহাই হয়। সেই জন্যে খুব টাইম বাবু জানেন, একদম টাইম অনুযায়ী যাবে। আর সেই জন্যই আমি কাল থেকে একটুখানি আলুর মশলা করে রেখেছিলাম, ভেবেছিলাম যে নাস্তা করতে যদি দেরি হয়ে যায় তাহলে পাউরুটি দিয়ে খালি চেপে দিলেই আমার স্যান্ডউইচ হয়ে যাবে। আর এই রকম আমি সব সময় যদি কোথাও বাইরে বেরোনো থাকে, পুজো পাঠ কেন কোনো কিছু যদি ঝামেলা থাকে, আগের দিন ব্যবস্থা করে রাখি। শুধু আমি কেন, প্রত্যেকটি নারী এরকম ব্যবস্থা, যাতে সব সময় একটা করে মাথায় চিন্তা ভাবনা থাকে যে ছেলে স্বামী কী করে ভালো থাকবে, ওদের কিভাবে মনটা জোগাবো, যে আবার ওদের কি করলে কি ভালো হবে, সব সময় মেয়েদের একটা চিন্তা ভাবনা থাকে। তো এইভাবেই আমরাই মেয়েরাই পারি যে নিজের ভালো মন্দ যতটা আপ্রাণ চেষ্টা করার করে যাব, সংসারটা যাতে সুন্দরভাবে থাকে, যাতে পুজো পাঠ করলে ছেলেপিলের মঙ্গল হয়, স্বামী সুস্থ থাকে, আর যে কাজগুলো সংসারের করলে মানে ভালোভাবে সংসারটা চলবে। এই সব কথা বলতে বলতে এখন আমি নাস্তার পর্যায়ে চলে এসেছি। তবে দেখুন আমার কাজ, ক্যামেরা নিয়ে এক হাতে কাজ করছি, একদম ট্রেতে ঢেলে ফেলেছি। তবে এই যে নাস্তাটি নিয়ে এখন বসেছি, সিদ্ধার্থ খায়নি, একটি থালাতেই দিয়েছি। তোর বাবা বলছে এতগুলো আমি খেতে পারবো না, তবে একই থালাতে আজকে দুজন বসে টেবিলে গল্প আর আমাদের একসাথে বসে নাস্তা করছি। যেহেতু কিছুদিন ধরে শরীর খারাপ, এসব নানা রকম ঝামেলার মধ্যে দিয়ে কাটিয়েছি, দুজনের বেশি গল্প আর সেরকমভাবে হয়নি। তো ভাবলাম আজকে এই সুযোগটি আর ছাড়বো না, এইখানেই বসে বসে এখন খাই, আর কিছু আমার চাওয়া পাওয়া থাকে সেগুলো এখন এখানে চেয়ে নেবো। যাই হোক, এখন সিদ্ধার্থ বললে একটু আম কেটে দাও, এখনই আম খাবো। তো একদম খাবার খেতে চায় না, এই গরমে এখন ঘুরে এসে এই দেখুন আমটা খুব মিষ্টি, সে বলছে যে ঠিক আছে ও ততক্ষণ খাক, আমি ততক্ষণ বাকি কাজের দিকে গিয়ে, এখন রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন যে এত রোদ, বলে বোঝাবার ভাষা নেই আপনাদের কাছে। এই দেখুন এত তীব্র গরম, আজকে প্রতিটি জায়গায় দেখছি মোটামুটি বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে এক ফোঁটা বৃষ্টি নেই। আর তেমনি গরম যাচ্ছে, সে তো আর বলে বোঝাবার ভাষা নেই। মানে এক সেকেন্ড আমি এখানে এসেছি দৌড়াতে দৌড়াতে, তবে ভাবলাম যে মাথায় একটা কোনো ওড়না নিয়ে আসা উচিত ছিল, যে ঢেকে নেবো, গাটা ঝুলে যাচ্ছে। কিন্তু যেহেতু চোখে তাকাতে পারি না বলে একটা সানগ্লাস পরে এসেছি। আর সিদ্ধার্থ এখন এখানে ভিডিও করছে, এই দেখুন লাফালাফি করছে আর হেসে অস্থির হয়ে যাচ্ছে। সেটা আপনাদের সাথে শেয়ার করিনি যে মা ছাদে এসেছে কাপড় তুলতে, আর এই দেখুন সানগ্লাস পরে। যাই হোক, এখন কাপড়গুলো নিয়ে এখন নামি, আর কি রান্না করেছি সেটা শেয়ার করি। আজকে যেহেতু শনিবার, সেহেতু নিরামিষ পোলাও করেছি, আর এদিকে করেছি একটু সোয়াবিন চিলির মতো। আর আমি যেহেতু কদিন ভীষণ শরীর খারাপে ভুগলাম, সেই জন্য ভাবলাম প্লেন একটুখানি ভাত খাই, পোলাও টোলাও আর খাবো না। তো যাই হোক, এখন ফ্রিজে আমার কিছু সবজি করা আছে, সেগুলোই এখন বার করে গরম করে আমি ভাতটুকু খাবো। আর সিদ্ধার্থের বাবাকে এই খাবার দিয়ে দিলাম, ও ততক্ষণ খাক, আর সিদ্ধার্থও খাবে। আর যেহেতু গরমটা পড়েছে, সেহেতু এত গরমে দইয়ের ছাঁচ হবে না এটা তো কোনো হয় না, প্রতিনিয়তই আমার ঘরে ছাঁচের ব্যবস্থা থাকে। চলুন ধীরে ধীরে সিদ্ধার্থের বাবা খাবারটি খাক, আর আমি আমার তরকারিগুলো গরম করে খেতে বসি। আমিও তাহলে আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন।